নমস্কার, কথাকলির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। 2024 সালের 3রা নভেম্বর ভাইফোঁটার দিন আমি, মেজদি, জামাইবাবু আর আমার বোনঝি তনুশ্রী 4 জন বেরিয়ে পড়েছিলাম কয়েকদিনের জন্য একটা ছোট্ট ভ্রমণের উদ্দেশ্যে। 12351 হাওড়া রাজেন্দ্রনগর মেল এক্সপ্রেসে করে আমরা গিয়েছিলাম বখতিয়ারপুর। হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়েছিল রাত্রি 8:35 আর বখতিয়ারপুর পৌঁছেছিলাম পরদিন ভোর 5টায়। কলকাতা থেকে এক রাতের মধ্যেই পৌঁছে যাওয়া যায় বখতিয়ারপুর। আমরা এবারে ভ্রমণে বখতিয়ারপুর থেকে গিয়েছিলাম রাজগীর। রাজগীর থেকে বুদ্ধগয়া, গয়া এবং গয়া থেকে পাটনা। এইভাবে আমাদের এবারের ভ্রমণ সমাপ্ত করেছিলাম। বখতিয়ারপুর স্টেশন থেকে 1,500 টাকা দিয়ে একটা গাড়ি বুক করে আমরা গিয়েছিলাম রাজগীর। বখতিয়ারপুর থেকে রাজগীরের দূরত্ব 54 কিলোমিটারের মতো, আর আমাদের যেতে সময় লেগেছিল 1 ঘন্টা। নভেম্বরের প্রথমে তখনই ভোরবেলাতে কুয়াশা পড়তে শুরু করে দিয়েছে ওদিকে। রাজগীর বাসস্ট্যান্ডের কাছেই একটা হোটেলে উঠে আমরা স্নান করে এবং টিফিন খেয়ে বেরিয়ে পড়েছিলাম রাজগীর দর্শন করতে। 1000 টাকা দিয়ে আমরা একটা টোটো ভাড়া করে রাজগীরের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছিলাম। আমরা রাজগীরে 2 দিন ছিলাম। প্রথম দিন অর্থাৎ 4 নভেম্বর আমরা গিয়েছিলাম নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ দেখতে। রাজগীর থেকে নালন্দার দূরত্ব 15 কিলোমিটার। নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষে প্রবেশ করতে গেলে প্রথমে ASI সাইট থেকে স্ক্যান করে টিকিট কাটতে হয়, আবার পাশেই টিকিট কাউন্টার থেকেও টিকিট কাটা যায়। টিকিটের মূল্য 40 টাকা করে। মোবাইল বা স্টিল ক্যামেরার জন্য কোনো টিকিট লাগে না, তবে মুভি ক্যামেরার জন্য 25 টাকা করে টিকিট লাগবে। এই অঞ্চলে নালন্দা গ্রামের নাম অনুসারে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়। নালন্দা শব্দের অর্থ হল দানে অকৃপণ। বিস্তারে এবং বিদ্যাদানে নালন্দা সত্যিই অকৃপণ ছিল। সেই সময়ে ভারতবর্ষে বিদ্যাচর্চার উন্নতি যে কোন সীমায় পৌঁছেছিল তার প্রকৃষ্ট উদাহরণ হলো এই নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকাটা 15 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। চওড়া এবং লাল ইটের উঁচু দেয়াল দ্বারা নালন্দা বিশ্ববিদ্যালয়ের সমগ্র কমপ্লেক্সটি সুরক্ষিত ছিল। এর মধ্যে 10% খনন করা হয়েছে আর বাকি ধ্বংসাবশেষ এখনও মাটির নিচে চাপা পড়ে আছে। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রথমে বিশ্ববিদ্যালয় ছিল না। প্রথমে এটি ছিল একটি বুদ্ধিস্ট উপাসনালয়। খ্রিস্টপূর্ব 300 শতকে সম্রাট অশোক এটি তৈরি করেছিলেন, আর সম্রাট কুমারগুপ্ত 413 খ্রিস্টাব্দে একে বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিতি দিয়েছিলেন। 415 থেকে 455 খ্রিস্টাব্দের মধ্যে যখন সারা পৃথিবীতে প্রাতিষ্ঠানিক শিক্ষা তেমনভাবে শুরুই হয়নি, সেই সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রায় 10,000 ছাত্র এবং 2,000 শিক্ষক নিয়ে গড়ে উঠেছিল এই সুপ্রতিষ্ঠিত ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। ওই সময়ে জ্যোতির্বিদ্যা, পদার্থবিদ্যা, শরীরবিদ্যা, চিকিৎসাবিদ্যা, ধর্মশাস্ত্র, দর্শনশাস্ত্র, গণিত, সঙ্গীত, চিত্রকলা, বৌদ্ধ ধর্ম ইত্যাদি বিভিন্ন বিষয়ে নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দেওয়া হতো। নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা অনেকটা শ্রুতি নির্ভর ছিল, যাতে করে শিক্ষার্থীদের চিন্তার জগৎ প্রসারিত হয়, আর সেটাই ছিল শিক্ষার মূল উদ্দেশ্য। সেই সময়ে এখানে বিশেষত সংস্কৃত এবং পালি ভাষাতে শিক্ষা দেওয়া হতো। নাগার্জুন, শিলভদ্র, গুণবতী, চন্দ্রপাল, ধর্মপাল ইত্যাদি প্রখ্যাত ব্যক্তিরা এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। এছাড়া শ্রীজ্ঞান, অতীশ দীপঙ্কর, আর্যভট্ট ছিলেন এখানকার স্নাতক এবং পরবর্তীকালে এনারা এখানে অধ্যাপনাও করেন। এই বিশ্ববিদ্যালয় ছিল পৃথিবীর মধ্যে প্রথম আবাসিক বিদ্যালয়। প্রতিটি ছাত্রাবাসে ছিল আলাদা আলাদা মেডিটেশন হল এবং উপাসনার জায়গা। এখানে ছাত্রদের থাকা বা পড়াশোনার জন্য কোনো বেতন দিতে হতো না। এই অঞ্চলে যেসব ধনী ব্যক্তিরা বা যেসব রাজারা রাজত্ব করতেন তারাই এই সব কিছুর অর্থ ব্যয় করতেন।
ভারতবর্ষ ছাড়াও তুরস্ক, চীন, গ্রিস এবং পারস্য থেকেও ছাত্ররা এখানে পড়াশুনো করতে আসতেন। 627 খ্রিস্টাব্দে চীনা পরিব্রাজক হিউয়েনসাং এখানে আসার পর থেকে সারা পৃথিবীর কাছে এই বিশ্ববিদ্যালয় পরিচিত হয়। হিউয়েনসাং যখন এখানে আসেন তখন এখানকার আচার্য ছিলেন শিলভদ্র। তাঁর কাছে হিউয়েনসাং বিদ্যাচর্চা করেন এবং নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে সমস্ত কিছু বর্ণনা করে গেছেন তার লেখা বইতে। নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল বহুতল বিশিষ্ট আর নির্মাণের জন্য সিমেন্টের পরিবর্তে তেল, গুড়, আখের রস, ডাল এবং বড় বড় পাথর ব্যবহার করা হয়েছিল। নালন্দা বিশ্ববিদ্যালয়ে বিশাল বড় লাইব্রেরি ছিল। এই লাইব্রেরির 3টি অংশ ছিল: রত্নসাগর, রত্নদধিকা এবং রত্নরঞ্জিকা। ওই লাইব্রেরিতে নাকি 90 লক্ষ বই ছিল। বখতিয়ার খিলজির সময়ে সেই লাইব্রেরি পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং সেই লাইব্রেরি নাকি 3 মাস ধরে আগুনে পুড়েছিল। নালন্দার দেয়ালে ইটের গায়ে এখনও সেই পোড়া কালো দাগ দেখতে পাওয়া যায়। সম্রাট কুমারগুপ্ত 613 খ্রিস্টাব্দে এই নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। তারপর বিভিন্ন সময়ে এই বিশ্ববিদ্যালয়ের উপর 3 বার আক্রমণ চলে। প্রথমবার 6ষ্ঠ শতাব্দীতে এই নালন্দার উপর হুন আক্রমণ চলে। দ্বিতীয়বার 7ম শতাব্দীর শেষ দিকে সম্রাট শশাঙ্ক আক্রমণ করেন। আর তৃতীয়বার 1193 সালে শেষ আক্রমণ করে বখতিয়ার খিলজি। একটি শিক্ষা প্রতিষ্ঠান বিদেশি আক্রমণের ফলে শেষ হয়ে গেল, তার একটি মর্মান্তিক নিদর্শন হলো এই নালন্দা বিশ্ববিদ্যালয়, যেখানে কোনো ধন দৌলত বা কোনো বিশেষ মূর্তি নেই, শুধুমাত্র একটা শিক্ষা প্রতিষ্ঠান যার উন্নতি এত চরম সীমায় পৌঁছেছিল, যার জন্য বারবার তার উপর আক্রমণ। এই ইতিহাস কিন্তু সারা পৃথিবীতে বিরল। নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের গর্ব। এখানে ছাত্ররা পড়াশোনা করে জ্ঞান লাভ করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতেন। সেই জন্য ভারতবর্ষের অতীত ইতিহাসকে জানতে হলে, বুঝতে হলে এবং নিজেকে গৌরবান্বিত করতে চাইলে অবশ্যই নালন্দা বিশ্ববিদ্যালয়ে একবার হলেও আসতে হবে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভগ্নাবশেষ যেখানে আছে তার ঠিক উল্টো দিকে আছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি মিউজিয়াম। এই মিউজিয়াম নালন্দা থেকে যেসব ভগ্নাবশেষ পাওয়া গেছে সেগুলো ওই মিউজিয়ামে সংরক্ষিত আছে, কিন্তু মিউজিয়ামটিতে কাজ চলছে বলে বন্ধ ছিল, যার জন্য আমরা যেতে পারিনি। নালন্দা বিশ্ববিদ্যালয় দেখে আমরা গিয়েছিলাম শিল্পগ্রাম দেখতে। এখানে মার্বেল ডাস্ট এবং প্লাস্টার অফ প্যারিস দিয়ে অপূর্ব নকশা করা সব মূর্তি তৈরি করে বিক্রি করার জন্য শোরুম করে রেখেছে। বহু মহিলারা এই মূর্তি তৈরি করে। এখানে প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না।
শিল্পগ্রাম দেখে আমরা গিয়েছিলাম হিউয়েনসাং মেমোরিয়াল মিউজিয়াম দেখতে। মিউজিয়াম খোলা থাকে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এখানে প্রবেশ মূল্য 30 টাকা করে। হিউয়েনসাং 603 থেকে 664 খ্রিস্টাব্দের মধ্যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভ্রমণের সঙ্গে সঙ্গে নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভও করেন। হিউয়েনসাং এসেছিলেন হর্ষবর্ধনের রাজত্বকালে। সেই সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন শিলভদ্র। এরপর আমরা গিয়েছিলাম কুণ্ডলপুর গৌতম স্বামী মন্দিরে। মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর, আর তার প্রিয় শিষ্য ছিলেন এই গৌতম স্বামী। এই মন্দিরে গৌতম স্বামীর যে মূর্তিটি আছে সেটি জয়সালমীরের পাথর দিয়ে তৈরি। এখানে গৌতম স্বামী জন্মগ্রহণ করেছিলেন। কুণ্ডলপুর থেকে আমরা গিয়েছিলাম ব্ল্যাক বুদ্ধা দেখতে। নালন্দা খনন কার্যের সময় 9 ফুটের এই কালো পাথরের বুদ্ধ মূর্তিটি পাওয়া যায়। স্থানীয় মানুষ মনোকামনা পূরণের জন্য এখানে এসে তেল নিবেদন করেন ভগবান বুদ্ধকে। সেই জন্য এটিকে তেলিয়া ভাণ্ডারও বলা হয়। ব্ল্যাক বুদ্ধা দেখে আমরা রাজগীর থেকে 15 কিলোমিটার দূরে পাওয়াপুরীতে গিয়েছিলাম। এই পাওয়াপুরী হলো জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর মহাবীরের অন্তিম সমাধিস্থল। প্রায় 700 একর জলাশয়ের মধ্যে সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি প্রায় 600 ফুট লম্বা এই মন্দিরটি।
এই মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকাল 4টে থেকে 7টা পর্যন্ত। 599 খ্রিস্টপূর্বাব্দে এক ক্ষত্রিয় রাজবংশে মহাবীরের জন্ম হয়। 30 বছর বয়সে মহাবীর রাজকীয় গৃহসুখ পরিত্যাগ করে আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করেন। 12.5 বছর কঠোর তপস্যা করে তিনি 43 বছর বয়সে একটি শাল গাছের তলায় অনন্ত জ্ঞান লাভ করেন। এরপর 30 বছর ধরে তিনি সারা ভারতবর্ষ পরিভ্রমণ করেন এবং তার নিজের দর্শন শিক্ষা দেন শিষ্যদের। মহাবীর যেখানে মোক্ষ লাভ করেছিলেন বলে মনে করা হয়, সেটি এখন জল মন্দির নামে এই জৈন মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে। এই মন্দিরটি তৈরি করেন মহাবীরের দাদা রাজা নন্দীবর্ধন। পাওয়াপুরী দর্শন করে আমরা প্রথম দিনের রাজগীর ভ্রমণ সমাপ্ত করেছিলাম। আর দ্বিতীয় পর্বে আপনাদের সামনে নিয়ে আসব রাজগীরের আরও যেসব দর্শনীয় স্থান আছে তার অভিজ্ঞতা। আর আজকের এই রাজগীর ভ্রমণের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন।